ইসলামের যেটা জাকাতের বিষয়টা যে 2.5% করে দিয়ে দেওয়া, এটা কি সেকুলার দৃষ্টিতে আপনারা কিভাবে দেখেন? এটা একটু বললে ভালো হয়। 2.5% ওই যে মানে সেই প্রাচীন আমলের 2.5% মানে মোহাম্মদ নিত। সেকুলার দৃষ্টিকোণ থেকে খুবই ডিসগাস্টিং চোখে দেখি ভাই। সেকুলার দৃষ্টিকোণ থেকে যদি দেখতে বলেন খুবই ডিসগাস্টিং চোখে দেখি। হ্যাঁ, হ্যাঁ, ডিসগাস্টিং। এটা এটা পুরো টোটাল সিস্টেমটা ডিসগাস্টিং। একটু এক্সপ্লেন করলে খুব ভালো হয় একটু সামান্য। ১ নাম্বার কারণ হচ্ছে এটা একটা সাম্প্রদায়িক ব্যাপার। যেই জাকাতের টাকা যদি আপনি কাদেরকে জাকাতের টাকা দেয়া যায় সেটা যদি আপনি ৮ টা খাতে জাকাতের টাকা দেয়া যায়, সেটা যদি আপনি না জেনে থাকেন আপনি জেনে নিতে পারেন। সেই ৮ টা খাতের ভিতরে যেই জিনিসটা বলা আছে, একটা খাত আছে সেটা হচ্ছে কোন অমুসলিম যদি ইসলাম গ্রহণ করার মানে সম্ভাবনা থাকে, তাকে টাকা পয়সা দিলে যদি তার ইসলাম গ্রহণ করার কোনো সম্ভাবনা থাকে তখন তাকে সেই জাকাতের টাকার একটা অংশ দেয়া যাবে। এছাড়া আর কোনোভাবেই কোনো অমুসলিমকে কোনো জাকাতের টাকা দেয়া যায় না। হুম? যেই সিস্টেমটা একটা অত্যন্ত সাম্প্রদায়িক, একজন গরিব মানুষ সে কি ধর্মের মানুষ সেইটা দেখে যখন এই জিনিসটা গড়ে ওঠে, এই পুরা সিস্টেমটা যখন গড়ে ওঠে যে গরিব মানুষটা আসছে সেই গরিব মানুষের ধর্ম কি? সেটার উপর ভিত্তি করে তাদেরকে আমি টাকা দিব। এই কনসেপ্টটা যেখান থেকে গড়ে ওঠে সেটা তো অত্যন্ত নোংরা একটা কনসেপ্ট। অত্যন্ত সাম্প্রদায়িক একটা কনসেপ্ট। আপনি কি আমাদেরকে বলতে পারবেন যে জাকাতের টাকা যেই অমুসলিমের কখনোই ইসলামে আসার কোনো সম্ভাবনা নাই, তাদেরকে কি দেয়া যায়? আমার মতে যে দেয়া যায় না। দেয়া যায় না। শুধুমাত্র সেই সমস্ত অমুসলিমদেরকে দেয়া যেতে পারে যাদের ওই টাকা পাইলে ইসলামে আসার সম্ভাবনা আছে। এটা নবী মোহাম্মদ নিজেও করত। নবী মোহাম্মদ দেখতো যে কোন অমুসলিম টাকা পাইলে তো লোভবশত ইসলাম কবুল করবে। তাদেরকে ঘুষ হিসেবে সেই টাকাটা দিত। এটা ইসের ভিতরে আছে। আ সিরাত-টিরাত গ্রন্থগুলোর ভিতরে আছে যে ঘুষ হিসেবে টাকা দিত। যার কারণ তাদের ওই ইসলামে আসার সম্ভাবনা আছে। টাকাটা পাইলে তারা ইসলামে আসবে। এইটা তো যখন এই সিস্টেমটা হবে তখন তো খুবই নোংরা সিস্টেম এবং এই সিস্টেম দ্বারা আসলে অ কোনো রাষ্ট্র চলতে পারে না। এই ২.৫% ট্যাক্সে কোনো রাষ্ট্র চলতে পারে না। বছরে ২.৫% ট্যাক্স এটা তো খুবই ফালতু সবচাইতে থার্ড ক্লাস একটা সিস্টেম। আ ইউরোপে আমি মানে এখন প্রায় ১২ বছর ধরে থাকি। আমার 35 থেকে 40% আমার কাইটা নেয়। হ্যাঁ? আমার বেতনের থেকে। অনেক সময় মানে আরেকটু আমার বেতন আরেকটু বাড়লে আরো মানে পার্সেন্টেজটা আরো অনেক বাইরা যাবে। এই কারণে আ আমি যেই সুযোগ সুবিধাগুলা পাই, অনেক সুযোগ সুবিধা পাই এটা সত্য। কিন্তু আমার অনেক বড় একটা পরিমাণ ট্যাক্স দিতে হয়। ইউরোপে এভাবে ট্যাক্স নেয়া হয়। যারা হচ্ছে হাজার কোটি টাকার মালিক তাদের জন্য ওই ২.৫% ট্যাক্স হচ্ছে খুবই অল্প টাকা। বছরে ২.৫% ট্যাক্স এটা হচ্ছে খুবই অল্প টাকা। ওইটা কোন টাকাই তাদের কাছে না। তা এইরকম যদি হয় তাহলে ইলন মাস্ক তো মানে খুশিতে বাকবাকুম করবে। এই ইকোনমিক্সে যে মানে অনেক সূত্র আছে, অনেক কিছু আছে, অনেক হিসাব নিকাশ করে ট্যাক্স কত পার্সেন্ট হবে এটা ধনীদের জন্য মানে অনেক এক্সট্রিম ধনীদের জন্য একটা পার্সেন্টেজ ঠিক করতে হয়। যারা হচ্ছে মধ্যবিত্ত তাদের জন্য আরেকটা পার্সেন্টেজ ঠিক করতে হয়। যারা দরিদ্র তাদের জন্য আরেকটা প্রত্যেকটা স্টেপে পার্সেন্টেজটা ভিন্ন হইতে হবে। এটা ইকোনমিক্স এর অন্যতম বেসিক রুল যে কার জন্য কত পার্সেন্ট। ফারাজ ভাই আপনি কি একটু মানে কথাবার্তা বলবেন? আমি একটু তাহলে ঘুরে আসি। হ্যাঁ, আসিফ ভাই যেটা বললো ওইটাই জাকাত সম্পর্কে। জাকাত তো 2.5% জাকাত দিয়ে আপনি দেশের ডেভেলপমেন্ট কিভাবেই বা করবেন? আপনি গরিবদের দিবেন কি আর দেশের ডেভেলপমেন্টের জন্য কি করবেন? দেখেন নবী মোহাম্মদের মেইন যে ইনকাম ছিল, কি ছিল সেটা কি জানেন আপনি? অ্যাটাক করতো বিভিন্ন মানুষকে, আমি ডাকাতি করতো। যতটুকু জানি। ডাকাতি করতো। উনি একজন উনি একজন বাই ডেফিনেশন একজন ডাকাত ছিলেন আরকি। তো একজন ডাকাতের কাছ থেকে যে একটা ভালো ইকোনমিক অবস্থা মানে ইকোনমিক আসবে না, সিস্টেম আসবে না এই জিনিসই স্বাভাবিক। সো উনি কোনো ভালো ইকোনমিক সিস্টেম দেন নাই এবং এইটার আউটকামই হচ্ছে যে এই ধরনের উদ্ভট থিওরিস আরকি। 2% 2.5% জাকাত দিয়া পুরাটা কন্ট্রোল করা আরকি। জি ভাইয়া, বুঝতে পারছি কথাটা। সরি।